শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আসাদ এডুকেয়ারে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গতি নিয়ে। আমরা এই চ্যাপ্টারকে বিভিন্ন অংশে আলোচনা করব, 3টা বা 4টা অংশে আলোচনা করব। প্রথম অংশে আমরা আলোচনা করব গতি সম্পর্কিত বিভিন্ন রাশি, যেমন গতি, স্থিতি, দ্রুতি, বেগ, সরণ, ত্বরণ, মন্দন এইসব নিয়ে। এবং তারপর আমরা আলোচনা করব এই রাশিগুলো সম্পর্কিত বিভিন্ন ম্যাথ। যেমন আমরা যদি বলতে চাই, প্রথমেই তোমরা পাবা হচ্ছে গ্রাফ এবং টেবিল থেকে বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং তারপরে আমরা আলোচনা করব পড়ন্ত বস্তুর বিভিন্ন গতি নিয়ে, পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর বিভিন্ন প্রশ্ন বোর্ডে যেগুলো আসে সেগুলো নিয়ে কথা বলবো। এবং তারপরে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি সম্পর্কিত ম্যাথ। যেমন যদি তোমরা দেখে থাকো তাহলে বাঘ এবং হরিণের অঙ্ক পাবা, তারপরে গাড়ি একটা আরেকটাকে অতিক্রম করবে, এই রিলেটেড কিছু ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই চ্যাপ্টারের প্রথম যে আমাদের আলোচনা করতে আমরা প্রথমে যে অংশটা পাবো তা হচ্ছে গতি। গতি আলোচনা করতে গেলেই আমাদের গতির বিপরীত রাশিটা নিয়েও একটু কথা বলতে হবে, তা হচ্ছে গতি এবং স্থিতি। স্থিতি কি জিনিস এবং গতি কি জিনিস? স্থিতি বলতে আমরা বোঝাই স্থির কোনো বস্তু। যেমন একটা বস্তুকে যদি আমরা এক জায়গা থেকে না সরাই তাহলে বস্তুটা কিন্তু ওখানেই থাকবে। তো একটা বস্তু যে স্থির সেই অবস্থাকে আমরা বলতেছি স্থিতি। আরেকটা বস্তু যখন গতিশীল থাকে সেই অবস্থাকে বলি আমরা গতি, সেই অবস্থাটাকে আমরা বলতেছি গতি। স্থির বলতে দেখো, আমরা যদি বুঝি যে একটা বস্তু স্থির, আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই সময়ের চিন্তা মাথায় আনতে হবে এবং দূরত্বের চিন্তা মাথায় আনতে হবে। কি রকম? আমি যদি মনে করি যে একটা বস্তু এখানে ছিল, এখান থেকে 1 মিনিট হইল, তারপরে 2 মিনিট যদি আমি বলি সেখানে হইল, আবার 3 মিনিট পরে ওখানেই আছে, তাহলে আমি কিন্তু বস্তুটাকে বলবো কি বস্তুটা স্থির। কিন্তু আমি যদি দেখি একটা বস্তু এই জায়গা থেকে কন্টিনিউয়াসলি এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, এইরকম যদি জায়গা পরিবর্তন করে তখন কিন্তু আমি বলবো বস্তুটা কি গতিশীল। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা বস্তু জায়গা পরিবর্তন করে কি করে না, সেইটার উপর ডিপেন্ড করে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে কি স্থিতি, আর একটা হচ্ছে গতি। গতিশীল বস্তুর অবস্থাটাকে গতি বলতেছি, আর স্থিতিশীল বস্তুর অবস্থাকে বলতেছি স্থিতি। এখন এই গতি নিয়ে যদি আমরা কথা বলি বা স্থিতি নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের মহাবিশ্বে আসলে কি আছে? মহাবিশ্বের কি সব কিছুই গতিশীল বা সব কিছুই স্থিতিশীল? এই ব্যাপারটা আমরা একটু চিন্তা করি। তোমরা দেখো, তোমরা যেখানে আসো তোমাদের আশেপাশে যাই আছে, টেবিল, চেয়ার, সব কিছু তোমাদের সাপেক্ষে কিন্তু স্থির। স্থির কেন? কারণ তুমি যত সময় যাক না কেন, তুমি যেখানে আসো ওরাও সেখানে আছে। তার মানে বস্তুগুলো কিন্তু স্থির, বস্তুগুলো জায়গা পরিবর্তন করে নাই। কিন্তু এমন যদি হয় যে না, তুমি এক জায়গায় দাঁড়ায় আসো, একটা গাড়ি ওই জায়গা থেকে চলে গেল, রাস্তার এদিক থেকে এদিক চলে গেছে, তার মানে জায়গার পরিবর্তন করছে। তাহলে তুমি যদি চিন্তা করো যে ওই গাড়িটা কি অবস্থায় আছে, ওই গাড়িটা কিন্তু তোমার জন্য মনে হবে যে তারা গতিশীল। এইরকম আমরা কিন্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে বলতে পারবো। আমি যদি বলি যে আমার কাছে একটা বস্তু আছে এই, আমি বলতে চাচ্ছি এই বস্তুটা গতিশীল নাকি স্থিতিশীল, আমি কি এমনি এমনি বলতে পারবো? না, আমি এমনি এমনি বলতে পারবো না। আমার পারিপার্শ্বিকের অবস্থা দেখতে হবে যে তার চারপাশে কি আছে। তা আমি যেই বস্তুটা নিয়ে কথা বলতেছি এই বস্তুটা হচ্ছে আমার আলোচ্য বস্তু, এই বস্তুটাকে নিয়ে আমি কথা বলবো, তা হচ্ছে কি আলোচ্য বস্তু। এই আলোচ্য বস্তুটাকে যদি আমি আলোচনা করতে চাই তাহলে কারো না কারোর সাথে আমাকে তুলনা করতে হবে, যে না এই বস্তুটা ছিল স্থির, এই বস্তুটা স্থির, তাই ওরকম তারা স্থির বলবো। তাহলে এর আশেপাশে যেই বস্তুগুলো থাকবে তাদেরকে আমরা বলবো পারিপার্শ্বিক বা সাপেক্ষ বস্তু। অর্থাৎ যাদের সাথে আমরা তুলনা করব আমরা বলবো যে পারিপার্শ্বিক বস্তু বা সাপেক্ষ বস্তু। যেমন আমি যদি বলি যে আমার সামনে একটা চেয়ার আছে, চেয়ারটা কি স্থিতিশীল নাকি গতিশীল, তখন আমি বলবো চেয়ারটা ওখানেই আছে, আবার দেখতেছি আমি তার চারপাশে টেবিল আছে, টেবিলগুলাও যেখানে, চেয়ারও ওখানে, সময় যাচ্ছে কিন্তু তারা জায়গা পরিবর্তন করছে না, তার মানে আমি বলতে পারবো কি তারা স্থিতিশীল। এইরকম তাহলে আমরা দুইটা বস্তু পাইলাম, একটা হচ্ছে আলোচ্য বস্তু, আরেকটা হচ্ছে সাপেক্ষ বস্তু। কিন্তু আমরা যদি মহাবিশ্বের দিকে তাকাই,
তাহলে দেখো যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই কিন্তু ঘোরে। মানে প্রতিটি বস্তুকণা ঘোরে মানে কি, তারা কিন্তু সময়ের সাথে সাথে জায়গা পরিবর্তন করে। তো এই যে সময়ের সাথে জায়গা পরিবর্তন করতেছে, তাহলে কিন্তু তারা কি হচ্ছে, আমরা যদি একটা বস্তুকে বলি যে আমার সামনে একটা বাড়ি আছে, সেই বাড়িটাই স্থিতিশীল, কিন্তু কেউ যদি পৃথিবীর বাইরে কোনো এক জায়গায় দাঁড়ায় দেখে যে দেখি পৃথিবীর কি অবস্থা, সে কিন্তু দেখবে যে এই বাড়িটা ঘুরতেছে। কেন ঘুরতেছে? কারণ পৃথিবীটাই তো ঘোরে, পৃথিবীটাই তো ঘুরতেছে, তার মানে পৃথিবীর সাথে যাই আছে সব কিছুই ঘোরে। তাহলে বাইরের যদি কোনো একটা জিনিস, কোনো একটা লোক দাঁড়ায় থাকতে পারে, সে কিন্তু দেখবে যে পৃথিবী মুভ করতেছে, তার মানে সব কিছুই মুভ করতেছে। এইরকম তার সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল, অথচ আমার সাপেক্ষে ওই বিল্ডিংটা, ওই বাড়িটা কি, ওই বাড়িটা হচ্ছে স্থিতিশীল। যেমন আমরা বলি যে ট্রেনের কামরায় যদি দুইটা লোক পাশাপাশি বসে থাকে, একটা লোক বসে আছে আর একটা লোক বসে আছে, দুইজন বসে গল্প করতেছে, তাহলে একে অপরের সাপেক্ষে কি মনে হবে, আমি যেহেতু স্থিতিশীল সেও স্থিতিশীল। কিন্তু ট্রেনের বাইরে যদি কোনো একটা লোক দাঁড়ায় থাকে, সে দেখবে ট্রেন চলতেছে আর ট্রেনের মধ্যে আমরা দুইজন বসে আছি, তাহলে সেভাবে এই দুইটা লোকও চলতেছে। আমরা মনে করতেছি আমরা স্থির, আর ওই লোকটা কি ভাবতেছে, ওই লোকটা দেখতেছে আমরা গতিশীল। তাহলে কি সে ভুল দেখতেছে নাকি আমি ভুল দেখতেছি? কথা হচ্ছে না, আমিও সঠিক দেখতেছি, সেও সঠিক দেখতেছে। আমাদের জন্য আমরা হচ্ছি স্থিতিশীল, আর তার জন্য আমরা কি, গতিশীল। এই জন্য বলা হচ্ছে যে আসলে মহাবিশ্বের কোনো কিছুই পরম স্থিতি বা পরম গতিশীল না, একেবারে ইউনিভার্সাল যে আমরা বলবো সেইটা না, এটা সাপেক্ষ, এটা হচ্ছে আপেক্ষিক। তোমার সাপেক্ষে একরকম, আমার সাপেক্ষে আরেক রকম হতেই পারে। এই জন্য তোমাদের একটা প্রশ্ন আসে যে মহাবিশ্বের সকল গতি স্থিতি, সকল গতি বা সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এই ছিল আমাদের গতির বেসিক টপিকস। এবার আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। আমরা যদি বলি যে গতি কত প্রকার, তাহলে হয়তো অনেকভাবে আমরা বলতে পারি, তবে গতিকে প্রধানত আমরা যদি বলি তাহলে এই কয়েকটা আমরা পাবো। একটা হচ্ছে রৈখিক গতি, একটা সরল রৈখিক গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি, এবং আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমি যদি বলি রৈখিক গতি কী জিনিস, রৈখিক গতি হচ্ছে রেখা যদি আমরা বলি, রেখার কি থাকবে, একটা জায়গা থেকে যদি স্টার্ট করে, এক জায়গা থেকে স্টার্ট করলো এ জায়গা, আরেক জায়গায় গিয়ে শেষ হবে, এ থেকে বিতে যাবে, এই ধরনের গতিকে আমরা বলবো রৈখিক গতি। অর্থাৎ একটা রেখা বরাবর জায়গা পরিবর্তন করবে। এটা কিন্তু সরলও হতে পারে আবার বক্রও হতে পারে। একটা জায়গা সে যদি এ থেকে বিতে যায়, সে এখান থেকে এভাবেও যাইতে পারে, সে ইচ্ছা মতো যেতে পারে, এটা রৈখিক গতি। তবে আমরা রৈখিক গতি বলতে সোজা বরাবরটাই চিন্তা করি, কিন্তু আমরা যদি বলি যে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি বলতে কিন্তু আমরা এইটাকে নিতে পারবো না। সরল রৈখিক গতি বলতে আমরা বুঝবো একদম সোজা বরাবর, এ থেকে বি পর্যন্ত যাবে একদম সোজা। আমরা যেমন বলি যে রেল লাইনের দুইটা চাকার মাঝখানে যে দূরত্বটা থাকে সেটা কিন্তু সমান্তরাল থাকে, ঠিক এইরকম সরল রৈখিক থাকবে, একদম সরল রেখা বরাবর যাবে, কোথাও বাঁকা হবে না। যেমন আমরা যদি রাস্তার দিকে তাকাই, আমরা রাস্তা বা সরাসরি চলার পথে আমরা কিন্তু সব কিছুকে সহজে সরলরৈখিক গতি বলতে পারি না। আমরা সরলরৈখিক গতিকে যদি বলতে চাই, একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে উপর থেকে যদি তুমি কোনো কিছু ফালাই দাও, যদি কোনো বাধা না থাকে, বাতাসের কোনো বাধা যদি না থাকে, তুমি উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দাও, একদম নিচ বরাবর সোজা বরাবর পড়বে, একদম সরল রেখা বরাবর পড়বে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে ওই ধরনের গতিকে কিন্তু আমরা বলতে পারতেছি সরল রৈখিক গতি। হ্যাঁ, রৈখিক গতি এবং সরল রৈখিক গতির মধ্যে পার্থক্য তাহলে এই জায়গায়, সরল রৈখিক গতি একদম সরল রেখা বরাবর যাবে, কোথাও চেঞ্জ হবে না, এইটা। আরেকটা গতি আমরা দেখতেছি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলতেই আমরা বুঝতেছি ঘুরবে। কিভাবে ঘুরে? আমরা যদি একটা ফ্যানের দিকে তাকাই, একটা ফ্যান তুমি দেখো যে ফ্যানকে তুমি যখন স্টার্ট করো, ফ্যানটা কিন্তু ঘুরতে থাকে এবং সে ঘুরবে। আবার একটা লাটিম, ছোটবেলায় তোমরা অনেকে হয়তো খেলছো, লাটিম যে ঘুরায়, লাটিমটাও কিন্তু, লাটিমের গতিটাও কিন্তু ঘূর্ণন গতি। বুঝতে পারছো? ঘূর্ণন গতি হচ্ছে ঘুরবে। আমি ঘূর্ণন গতি নিয়ে আরও একটু কথা বলবো, তার আগে আলোচনা করি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা আবার কোনটা? পর্যায়বৃত্ত গতিও ঠিক ওই রকম, যেটা ঘুরতে পারে। তবে পর্যায়বৃত্ত গতি হচ্ছে এরকম, আমরা যদি একটা ঘড়ির দিকে তাকাই, এটা হচ্ছে 12, এটা 6, এটা 3, এটা 9, ঘন্টার কাঁটা যদি এখানে থাকে, মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা। দেখো আমরা যদি ঘড়ির দিকে তাকাই, এই কাঁটা যদি এখান থেকে স্টার্ট করে, সে যদি এই জায়গা থেকে ঘুরে এই জায়গায় আসতে চায়, ঘন্টার কাঁটা হলে তার কত সময় লাগবে? 12 ঘন্টা লাগবে। যদি মিনিটের কাঁটা বলি, তাহলে এখান থেকে স্টার্ট হয়ে এখানে আসতে কত মিনিট লাগবে? 60 মিনিট লাগবে।
যদি আমি সেকেন্ডের কথা বলি, এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে? ওই রকমই তার 60 সেকেন্ডই লাগবে। অর্থাৎ তোমার এখান থেকে পুরা এখানে যদি আবার ব্যাক করতে চায় তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করবে। আবার যদি আমি বলি যে মিনিটের কাঁটাটা এখানে ছিল আর কতক্ষণ পর এখানে আসবে, একটা নির্দিষ্ট সময় পরে এখানে আসবে। এমন না যে ব্যাটারির প্রবলেম আছে দেখে 60 সেকেন্ডের জায়গায় 70 সেকেন্ডে মিনিট হবে, এরকম কিন্তু না, 60 সেকেন্ডেই মিনিট হবে। আবার তুমি যদি বলো যে না 60 মিনিটের জায়গায় 65 মিনিটে ঘন্টা হবে, তাহলে হবে না, ওটা 60 মিনিটেই হবে। অর্থাৎ পর্যাবৃত্ত গতি আমরা এরকম একটা গতিকে বুঝবো যেটা একটা নির্দিষ্ট সময় পর পর, ভালো করে খেয়াল করবা, নির্দিষ্ট সময় পর পর একই দিকে যাত্রা করবে, একই দিকে, সে এই দিকেই ঘুরবে। এমন না যে একবার এই দিকে ঘুরলো আরেকবার এই দিকে ঘুরলো আরেকবার এই দিকে, এরকম হবে না, সে একটা নির্দিষ্ট দিকেই এরকম করে ঘুরতে থাকবে। এই জন্য পর্যাবৃত্ত গতিকে বলা হচ্ছে কি যে একটা ঘূর্ণন গতির মতো, কিন্তু এইটা একটা নির্দিষ্ট বরাবর ঘুরতে থাকবে। কিন্তু ঘূর্ণন গতি কিন্তু এরকম ছিল না। ঘূর্ণন গতি বলতেছে তুমি কিভাবে ঘুরাও জিনিসটা ঘুরলেই হবে। যেমন আমরা বলতেছি ফ্যান কিন্তু একটা নির্দিষ্ট দিকে ঘুরতেই আছে। এখন তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে যে ফ্যানের গতিটাকে তাহলে কি আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো কিনা? কথা হচ্ছে না, ফ্যানের গতিকে আমরা সম্পূর্ণরূপে পর্যাবৃত্ত গতি বলতে পারি না। ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করি, তুমি যখন ফ্যানটা দেখতেছো রানিং অবস্থায় আছে, খুব ঘুরতেছে, তখন কিন্তু সে একই বরাবর ঘুরে, একই নির্দিষ্ট দিক বরাবর ঘুরে, একটা নির্দিষ্ট সময় পর পরে ঘুরে। তখন আমাদের কাছে মনে হতে পারে যে ওটা তো পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, ওই সময়টা কিন্তু পর্যাবৃত্ত গতি বলা যায়। কিন্তু তুমি দেখো যখন তুমি ফ্যানটা স্টার্ট করছো বা সুইচটা অন করছো, ফ্যানটা একবারেই এত রানিং হয় না, রানিং হইতে সময় লাগে। আবার যখন তুমি সুইচটা অফ করবা, ফ্যানটা যখন বন্ধ হয়ে যাবে, তখনও কিন্তু আস্তে আস্তে করে স্লো হবে। এই কারণে দেখো শুরু এবং শেষের দিকটা সে একই সময় একই দিক একই দূরত্ব অতিক্রম করে না। এই কারণে আমরা ওই গতিটাকে ঘূর্ণন গতি বলি, পর্যাবৃত্ত গতি বলতে পারি না। কিন্তু এই যে ঘড়ির কাঁটার গতিটা, এটা তোমার ব্যাটারি তুমি দাও আর না দাও, সব সময় একই হারে তোমাকে ফলাফল দিবে। এই কারণে এই ঘড়ির গতিকে আমরা বলতেছি পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতিটাকে নিয়ে যদি আমরা আরেকটু কথা বলতে চাই, তাহলে আমাদের একটা শব্দ আসবে, সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি কিছুটা পর্যাবৃত্ত গতির মতোই, কিন্তু পর্যাবৃত্ত গতিটা দেখো একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর আবার ওই জায়গায় ফেরত আসছে। স্পন্দন গতিটা সম্পূর্ণ পথ ঘুরে নাও আসতে পারে। কিরকম? ধরো যে আমাদের কাছে একটা পেন্ডুলাম আছে, এইরকম যদি আমরা চিন্তা করি, একটা সুতার মধ্যে এইরকম একটা জিনিস আমি বেঁধে রাখছি, এটাকে আমরা বব বলি, এটাকে আমরা বব বলতেছি, আর এটা একটা সুতাকে আমি বেঁধে রাখছি, এটা সুতা। তো আমি যদি এরকম করে ছেড়ে দেই, জিনিসটা কিন্তু দেখো যে এইরকম করে আবার এই জায়গায় যাবে, আবার ঘুরে ঘুরে কি করবে, আবার এই জায়গায় আসবে, আবার একটা নির্দিষ্ট সময় পর এই জায়গায় যাবে, আবার এরকম আসবে। তাহলে আমি যদি খেয়াল করি, এই জিনিসটা এখান থেকে যদি আমি ছেড়ে দেই, এইরকম করে এখানে গেল, তারপরে আবার এই জায়গায় আসলো, আবার আসবে, আবার যাবে, তাহলে এই জায়গা থেকে যখন এই জায়গায় আসলো এবং এখান থেকে যখন ব্যাক করে এই জায়গায় গেল, সে কিন্তু একটা পর্যায় সম্পূর্ণ করলো। কিভাবে? কারণ সে একটা নির্দিষ্ট সময় পর আবার তার আগের অবস্থানে ফিরে আসছে, ঠিক কি না? তার আগের অবস্থানে কিন্তু ফিরে আসছে, আবার এই জায়গা থেকে শুরু করে আবার একটা নির্দিষ্ট সময় পর তার আগের অবস্থানে ফিরে আসছে। তার মানে সে কিন্তু পর্যায় সম্পূর্ণ করছে। কিন্তু এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এই জায়গায় ছিল সে সম্পূর্ণ পথ ঘুরে আসে, কিন্তু এই জায়গায় সে সম্পূর্ণ পথ তো ঘুরে আসে না, সে পর্যায়কালের অর্ধেক সময় এই দিকে আর বাকি অর্ধেক সময় কোন দিকে? উল্টা দিকে আসতেছে। অর্থাৎ সে একটা রাস্তা সম্পূর্ণ না গিয়ে এরকম করে আসতেছে। এই ধরনের গতিকে আমরা বলতেছি স্পন্দন গতি। আর আমি একটা শব্দ উচ্চারণ করলাম পর্যায়কাল। পর্যায়কাল বলতে আমরা বোঝাই যে এই যে দেখো এই কাঁটাটা যখন এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গা থেকে আবার এই জায়গায় আসতে তার কত সময় লাগছে, এই জিনিসটাকে আমরা বলতেছি পর্যায়কাল। দেখা যাচ্ছে যে এই পর্যায়কালকে যদি আমি বলি যে 1 মিনিট, আর এই পর্যায়কালকে তুমি যদি পুরাটাকে বলো যে 1 মিনিট যদি বলো, তাহলে 30 সেকেন্ডে এখানে আসছে, বাকি 30 সেকেন্ডে তার উল্টা দিকে গেছে। এই ধরনের গতিকে আমরা বলতেছি স্পন্দন গতি। আমি আশা করতেছি তোমরা হয়তো পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ। এরকম করেই মূলত আমরা গতির শ্রেণীবিভাগ করতে পারি। তো আমাদের গতির বেসিকগুলো এরকমই ছিল। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসব। আমাদের মূল আলোচনা হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন। আমরা প্রথমেই আলোচনা করব দূরত্ব এবং সরণ নিয়ে।
দূরত্ব এবং সরণ কি? দূরত্ব এবং সরণের সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে দেওয়াই আছে, তো আমি খুব বেশি কথা বলবো না এটা নিয়ে। দূরত্ব বলতে যদি আমরা বুঝি, দূরত্ব মানে হচ্ছে ব্যবধান, একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে যে ডিস্টেন্সটা, যে ব্যবধানটা, সেটাই হচ্ছে দূরত্ব। সরণও কিন্তু সেইটা, সরণও কিন্তু দূরত্ব। তবে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আগে আমাদের ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলতে হবে, তা হচ্ছে রাশি, যেটা আমরা বলি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আমরা এইটা নিয়ে একটু কথা বলবো, স্কেলার এবং আরেকটা হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি বলতে আমরা বুঝি অদিক, যার দিক নাই। আর ভেক্টর রাশিকে যদি আমরা বলি, সেটা হচ্ছে দিক রাশি বা সদিক রাশি, এইটাতে দিক আছে আর স্কেলারে দিক নাই। যেমন আমরা যদি কোনো কিছুকে দেখি যে কিছু কিছু রাশি আমরা পাবো যেগুলো প্রকাশ করতে গেলে তোমাকে অবশ্যই মান লাগবে, দিক না হলেও চলে। আর কিছু কিছু রাশি তুমি পাবা যেগুলাকে প্রকাশ করতে গেলে মানের সাথে সাথে দিকটাও জরুরি। যেমন আমরা যদি বলি যে আমি দোকানে গিয়ে তুমি যদি বলো যে ভাই আমাকে 5 কেজি আলু দেন, সে তুমি যদি বলো যে না আমাকে 5 কেজি আলু দেন পূর্ব দিকে, সে বলবে মাথা খারাপ হয়েছে, 5 কেজি আলু পূর্ব দিক কেমন কথা, 5 কেজি আলু তো এমনিতেই প্রকাশ করা যায়। তাহলে সেখানে কিন্তু দিক বলা যাচ্ছে না, জাস্ট তুমি পরিমাণটা বলতেছো, ওকে। আবার তুমি যদি একটা মোড়ে গিয়ে জিজ্ঞেস করো যে ভাই আমাকে অমুক জায়গাটা বলে দেন, সে তোমাকে বললো আপনি এক কাজ করেন 500 মিটার যান। এখন তুমি একটা মোড়ে আসো, 500 মিটার কোন দিকে যাবা, পূর্ব দিকে না পশ্চিম দিকে নাকি উত্তরে নাকি দক্ষিণে? তোমাকে কিন্তু তখন বলে দিতে হবে বা ওই লোকটার বলে দিতে হবে যে তুমি 500 মিটার পূর্ব দিকে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা। আবার তুমি যখন কোনো কিছু কিনতেছো, পরিমাণটা কেজির বেলা আবার দরকার পড়তেছে না দিকের। তার মানে কিছু কিছু রাশি আমরা জানি যেগুলাতে দিক লাগে, আর কিছু কিছু রাশি আছে যেমন দিক লাগে না। তা আমরা আমাদের পড়ার যখন আমরা শুরু করব, তখন আমরা এরকম বিভিন্ন স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে জানবো। তোমরা মৌলিক রাশি 7টা জানো, প্রথম চ্যাপ্টারে পড়ছো, দৈর্ঘ্য, ভর, সময়, এই রাশিগুলো মূলত স্কেলার। এবং ভেক্টর রাশি কি কি আমরা এই টপিকসে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো এখন আমি আসি, এই যে দূরত্ব এবং সরণ নিয়ে আমি কথা বললাম, এখানে কিন্তু দূরত্ব হচ্ছে স্কেলার, এই স্কেলার হচ্ছে দূরত্ব, আর ভেক্টর হচ্ছে সরণ। তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার যে পার্থক্য, অবস্থানের যে পার্থক্য, এইটাকে আমরা দূরত্ব বলি। কিন্তু আমি যদি সরণ বলি তাহলে দিক লাগবে, একটা নির্দিষ্ট দিকে অবস্থানের পার্থক্যকে আমরা সরণ বলি। তাহলে আমি যদি দেখি যে এটাকে কি দিয়ে প্রকাশ করি, আমরা মূলত সরণকে ডি দিয়ে প্রকাশ করি, আর দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি, আর সরণকে মূলত এস দিয়ে প্রকাশ করি। এবং দূরত্বের একক কি? দূরত্ব বা সরণের একক হচ্ছে মিটার। এদের একক আমরা জানব, একক হচ্ছে মিটার। যেমন আমি যদি বলি ডি ইকুয়াল 10 মিটার, আবার যদি বলি এস ইকুয়াল 50 মিটার, তার মানে ডিতে কিন্তু আমরা বেসিক্যালি দূরত্ব বুঝি যে আমাদের দূরত্ব হচ্ছে 10 মিটার আর সরণ কত 50 মিটার। আমরা আলাদাভাবে প্রকাশ করতেই পারি। এভাবে আমরা মূলত দূরত্ব এবং সরণকে প্রকাশ করব। তবে দূরত্ব এবং সরণ নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমাদের পার্থক্যটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দেই, তোমরা সবাই বুঝতে পারবা। এক্সাম্পলটা খেয়াল করো, আমার সামনে এইরকম একটা নদী আছে, এরকম নদী, এখানে একটা ব্রিজ আছে, এইরকম একটা ব্রিজ। তুমি আসো এই জায়গাতে, এই জায়গাতে তোমাকে পৌঁছাইতে হবে বিতে। তুমি তো নদী পার হইতে পারবা না, তোমাকে এ থেকে যদি এই জায়গাটা চিন্তা করি, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে ধরো 20 মিটার, তাহলে এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স কত হবে? এটা হবে 20 মিটার। আর নদীটা ধরো যে 30 মিটার চওড়াটা। এখন তুমি যদি এ থেকে বিতে যাইতে চাও, তাহলে এই ঘটনায় দূরত্বের মান কত হবে? এই জায়গায় দূরত্বের মান কত হবে এবং সরণের মান কত হবে? এটা যদি আমরা দেখি, দূরত্ব বলতে আমরা বুঝবো মোট অতিক্রান্ত পথ। তাহলে আমরা ডি নিয়ে যদি কথা বলি, ডি বা দূরত্ব, আমি বাংলাটা লিখি, দূরত্ব নিয়ে তুমি যদি বলতে চাও, এটার দূরত্ব হচ্ছে তোমাকে আগে 20 মিটার আসতে হবে, দেন তোমাকে 30 মিটার যেতে হবে, দেন আবার তোমাকে 20 মিটার যেতে হবে। তাহলে প্রথমে তুমি আসবে কত 20, তারপর তোমাকে কত অতিক্রম করতে হবে 30, তারপরে কত 20, তাহলে টোটাল কত হলো 20 আর 30 50 70 মিটার।
তোমার এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 70 মিটার, কারণ তুমি তো নদী ফেরে যাইতে পারবা না। কিন্তু তোমাকে যদি আমি বলি যে এই জায়গায় সরণের মান কত, তোমাকে সরণের মান তুমি যদি বলতে চাও, তাহলে কিন্তু তোমাকে সরল রৈখিক দূরত্বটাই নিতে হবে। তুমি কোন দিক থেকে বাঁকাবাঁকি যাচ্ছ সেটা আমার দেখার দরকার নাই, তুমি এ থেকে বি সোজাসুজি পরিমাপ করো। তুমি যদি এ থেকে বি সরাসরি পরিমাপ করতে যাও, মান কত হবে? 30 মিটার। তখন আমরা বলবো সরণ হচ্ছে 30 মিটার। এভাবেই আমরা মূলত দূরত্ব এবং সরণের পার্থক্যটা বুঝতে পারবো। দূরত্ব এবং সরণ বলতে আমরা পার্থক্যটা কোন জায়গায় পাচ্ছি? দিক। সরণ হচ্ছে ভেক্টর আর দূরত্ব হচ্ছে স্কেলার, এবং আমরা দূরত্ব সরাসরি সবগুলো মিলে যোগ করে পাই, কিন্তু সরণে কিন্তু সবগুলো আমরা যোগ করে পাই না, আমাদের হিসাব করে যেতে হয়। যেমন আমরা যদি পিথাগোরাসের ত্রিভুজ দিয়ে একটা জিনিস দেখি, যে এইরকম এটা যদি 90 ডিগ্রি থাকে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে এ বি সি। তুমি ধরো এ থেকে সিতে যাবা, তাহলে তোমাকে এ থেকে বিতে আসতে হবে, বি থেকে সিতে যাইতে হবে। এটা ধরো যে তোমার যদি দাও 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার, তাহলে এটার দূরত্ব কত হবে? এটার দূরত্ব হবে, তুমি আগে 3 গেছো, তারপরে গেছো 4, টোটাল হচ্ছে কত? 7 মিটার। আর যদি তোমাকে সরণ বলতে হয়, তাহলে সরণ কত হবে? 3 আর যোগ 4 7। না, সরণ এটা না, সরণ হচ্ছে সরল রৈখিক দূরত্ব। তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, এটার মান আসবে 5 মিটার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই ফর্মুলাটা। তাহলে এভাবে কিন্তু আমরা সরণ বের করতে গেলে অবশ্যই লম্বিক দূরত্ব লাগবে, মানে সোজাসুজি দূরত্ব। সোজাসুজি দূরত্বের মানটাই হবে আমাদের সরণের মান। আর দূরত্ব হচ্ছে কি, আমাদের সবগুলা যোগ করতে হবে। এরকম করে আমরা দূরত্ব এবং সরণটা হিসাব করতে পারি। এবার আসি আমরা বেগ এবং দ্রুতি নিয়ে। আমাদের এই চ্যাপ্টারে যদি আমরা ম্যাথ করতে চাই, তাহলে আমাদেরকে এই দ্রুতি, বেগ, ত্বরণ, এই টপিকসগুলো নিয়ে একটু ভালো ধারণা থাকতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে এই জিনিসগুলো আসলে কি। দেখো, দ্রুতি এবং বেগ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের দূরত্ব এবং সময়ের কথা বলতে হবে। দূরত্ব এবং সময় কীরকম? দেখো, আমি যদি একটা জায়গা চিন্তা করি যে আমি এক্স থেকে ওয়াই পর্যন্ত যাব, এক্স থেকে ওয়াই পর্যন্ত যাব, দেখা যাচ্ছে যে আমার এক্স থেকে ওয়াই পর্যন্ত গেলাম, আমি প্রথমে এক্স থেকে এতে গেলাম, এ থেকে বিতে গেলাম, দেন বি থেকে ওয়াইয়ে গেলাম, এখান থেকে এভাবে আমি যাচ্ছি। তাহলে এটার দূরত্ব হচ্ছে ধরো যে 5 মিটার, এটা হচ্ছে 10 মিটার, এটা ধরো 20 মিটার। এরকম করে আমি জায়গার পরিবর্তন করলাম। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে? টোটাল দূরত্ব হচ্ছে 10 আর 20 হচ্ছে 30, 35 মিটার। আর এখানে ধরো যে আমার সময় লাগছে 5 সেকেন্ড, এখানে লাগছে 8 সেকেন্ড, আর এখানে ধরো যে লাগছে 10 সেকেন্ড। এরকম যদি আমি চিন্তা করি, তাহলে আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে সময়ও লাগছে, আবার একটা দূরত্বেরও পরিবর্তন করছি। তো 1 সেকেন্ডে এই বস্তুটা কতটুক যায়, সেটাই হচ্ছে দ্রুতি। 1 সেকেন্ডে সে কত দূরত্ব পরিবর্তন করে, সেইটাই হচ্ছে দ্রুতি। আর যদি আমি বেগের কথা বলি, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য হচ্ছে ওই যেমন স্কেলার রাশি আর ভেক্টর রাশি দেখলাম, যে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত স্কেলার এবং ভেক্টরে, এখানেও ঠিক তাই। দ্রুতি হচ্ছে স্কেলার, দ্রুতিটা স্কেলার, আর বেগ হচ্ছে কি ভেক্টর। তাহলে বেগ যদি ভেক্টর হয়, তাহলে সময়ের সাথে কার পরিবর্তন আমরা বলবো? সময়ের সাথে সরণের পরিবর্তন বলবো, কারণ এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমি যেটা বললাম যে আমাদের সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি, আর সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। অথবা বেগের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, সময়ের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা যদি দ্রুতি বা বেগের সংজ্ঞাটা দেখি, সূত্রটা দেখি, তাহলে বেগ কি? দূরত্ব পরিবর্তন, দূরত্ব ভাগ সময়। যেমন আমি যদি এই জায়গাটা নিয়ে কথা বলি, তাহলে এই জায়গাটায় দূরত্ব কত ছিল? 5 মিটার, আর সময় কত? 5 সেকেন্ড। তাহলে কত আসলো? 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু বেগের মানটা পেয়ে যাচ্ছি, যে এই জায়গা থেকে এই জায়গায় বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এখন তুমি বলতে পারো, তাহলে দ্রুতির মান কি আলাদা আসবে? না, দ্রুতির মানও এটা, কারণ দ্রুতিতে দূরত্ব বা সময়। আচ্ছা, এখানে সরণ কথাটা লিখলেও হয়, যেহেতু এখানে অন্য কোনো দিক নাই, এটা হচ্ছে সরলরেখা বরাবর গেছে, তাই এখানে কিন্তু দূরত্ব বলো আর সরণ বলো ওই 5 মিটারই। তাহলে বেগের এককটা আমরা কি পাচ্ছি বলো তো? বেগের একক এখান থেকে পাওয়া যাচ্ছে, বেগ বা দ্রুতি দুইটারই একক আমরা পাচ্ছি
মিটার পার সেকেন্ড, বা আমি যদি বাংলা লিখি মিটার পার সেকেন্ড। আর তোমাদের যাদের সংজ্ঞা লেখার প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি, তোমরা পজ করে সংজ্ঞাগুলো লিখে নিও। দ্রুতি হচ্ছে কোনো একক সময়ে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর বেগ হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা দেখতেছি দ্রুতি বা বেগ দুইটারই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন দ্রুতি হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর। আমাদের যদি কোনো প্রশ্নে এমন হয় যে দ্রুতি এবং বেগ দুইটাই জানতে চাইছে, তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে দ্রুতি বের করতে গেলে অবশ্যই দূরত্বকে ভাগ দিবা, আর যদি বেগ বের করতে বলে তাহলে সরণকে ভাগ করবা। একটু আগে যে আমি এক্সাম্পলটা দিলাম যে দ্রুতি ছিল কত 70 মিটার, দূরত্ব হচ্ছে 70 মিটার আর সরণ ছিল 30 মিটার। ওখানে যদি আমাকে বেগ বের করতে বলতো তাহলে আমি কিন্তু 30কে ভাগ করতাম, আর যদি আমাকে দ্রুতি বেগ করতে বলতো তাহলে আমি 70কে ভাগ করতাম। এইরকম তোমাদের দেখতে হবে দূরত্ব কোনটা আর সরণ কোনটা। এখন আমরা দ্রুতিকে স্কিপ করে বেগ নিয়ে বেশি কথা বলি, বেগ থেকে আমাদের কোশ্চেন হয়। বেগ কয় প্রকার? আমরা যদি বেগের কথা বলি, বেগ পাবো আমরা দুই প্রকারের। বেগ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সুষম বা সমবেগ, এটাকে সমবেগও বলে, আরেকটা হচ্ছে অসমবেগ। কিরকম বিষয়টা, আমরা এই জিনিসটাকে কয়েকটা অংশে দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি যদি বলি এখানে আমি এ থেকে বিতে যাব, এ থেকে বিতে, এখন মাঝখানে আমি কয়েকটা ভাগ করে নিছি, বি সি ডি, এটাকে ই দেই। ধরো যে আমি এ থেকে ইতে যাব, তো এ থেকে বিতে আমি গিয়ে দেখতেছি আমি 5 মিটার আসলাম, বি থেকে সিতে গিয়ে দেখলাম আমি 10 মিটার আসছি, সি থেকে ডিতে গিয়ে আমি দেখলাম যে 15 মিটার, আর ডি থেকে ইতে যায় হলো 20 মিটার। তার মানে এ থেকে ই এর সম্পূর্ণ দূরত্ব কত? সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 20 মিটার। আমি যখন 5 মিটার অতিক্রম করছি তখন ধরো যে আমার সময় লাগছে 2 সেকেন্ড। বি থেকে যখন সিতে লেখছি তখনও সময় লাগছে 2 সেকেন্ড, এটা তো লাগছে 2 সেকেন্ড, এটা তো লাগলো 2 সেকেন্ড। তাহলে প্রথম ঘটনাটা দেখো যে আমার এখানে আমি অতিক্রম করছি কত মিটার? 5 মিটার, সময় কত লাগছে? 2 সেকেন্ড। এখানেও আমি 2 সেকেন্ডে 5 মিটার অতিক্রম করলাম, 2 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 5 মিটার, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলাম। এই ঘটনাকে আমরা বলতেছি সুষম বেগ। যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তনটা সব সময় সমান থাকে তাহলে সেই ধরনের বেগকে আমরা বলি সুষম বেগ। তাহলে সুষম বেগের গ্রাফটা কেমন হবে আমরা যদি দেখি, এটাকে যদি আমি সময় বলি, এটাকে যদি আমি সরণ বলি, তাহলে গ্রাফটা হবে এইরকম, অর্থাৎ সব সময় একই হারে হবে এরকম। এটাকে যদি T1 দাও, এটাকে T2, এটাকে T3, তাহলে এটা হবে S1, S2, S3, রেটটা সমান হবে। তাহলে এই ধরনের বেগকে আমরা বলবো সুষম বেগ। আর অসম বেগ বলতে আমরা কি বুঝবো? অসম বেগ হচ্ছে যদি সময়ের পরিবর্তনটা সমান থাকে। যেমন মনে করো এমন যদি হয় এখানে 2 সেকেন্ড লাগলো, এখানে 3 সেকেন্ড লাগছে, বা এখানে লাগলো আবার 2 সেকেন্ড, এখানে লাগছে 4 সেকেন্ড, তাহলে সমান সময়ে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করলো না। একবার 2 সেকেন্ডে 5 মিটার গেল, আরেকবার 3 সেকেন্ডে 5 মিটার, আরেকবার আবার 4 সেকেন্ডে 5 মিটার, এক একবার এক এক রকম। এই ধরনের বেগকে বলা হয় অসম বেগ। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন যদি সমান না হয় তাহলে সেই ধরনের বেগকে আমরা বলবো কি? অসম বেগ। এবং অসম বেগের গ্রাফ কেমন হবে? এটাকে যদি আমি বলি যে সময়, আর এটাকে যদি বলি সরণ, তাহলে এরকম হবে আর কি, এরকম যে কোনোভাবে হতে পারে। এইটা হচ্ছে অসম বেগ। সরণের গ্রাফটা, সুষম বেগের গ্রাফটা এরকম একটা সরণ রেখা পাওয়া যায়, আর অসম বেগের গ্রাফটা এরকম একটা বাঁকা রেখা পাওয়া যায় বা বক্র রেখা পাওয়া যায়। আমরা এভাবেই কিন্তু অঙ্ক দেখেই আমরা বুঝতে পারবো যে এই ধরনের হিসাবটা বা এই যে তথ্যটা দেয়া আছে এটা কি সুষম বেগের তথ্য নাকি অসম বেগের তথ্য। আমরা যাচাই করব দূরত্ব থেকে। আমরা দেখব দূরত্ব, সময়ের পার্থক্যটা কেমন আর দূরত্বের পার্থক্যটা কেমন, তাহলেই আমরা বুঝতে পারবো। আর তোমরা যদি বলো যে আমরা ম্যাথ করে বুঝবো, ওকে ফাইন, তোমরা এই জায়গায় দূরত্ব ভাগ সময় করো, দূরত্ব ভাগ সময় করো, দূরত্ব ভাগ সময় করো, এক একটা এক এক রকম মান পাবা, তাহলে অসমবেগ। আর যদি সমান মান পাও তাহলে সমবেগ। এরকম করেই আমরা বুঝতে পারবো। তাহলে আমি আশা করি তোমরা দ্রুতি এবং বেগ
বুঝতে পারছো? এবার আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস, বা যেখান থেকে আমাদের ম্যাথ খুব আসে, যে জিনিসটা ছাড়া আমরা ম্যাথ করতে পারি না, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। মূল কথা হচ্ছে আমাদের ত্বরণ নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু ছোট্ট করে বলে নেই, বেগ কিন্তু আরেকটা হিসাব আছে গড় বেগ। গড় বেগ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে গড় বেগ সম্পর্কে আলোচনা করতে গেলে ছোট্ট একটা ঘটনা বলতে হয় যে গড় বেগের সূত্রটা কি। আমরা এই সম্পর্কে ম্যাথ আমরা পরের ভিডিওতে দেখব, এখানে আমরা শুধু একটু দেখে নেই। গড় বেগ হচ্ছে গড় বেগ বা দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়, ভি ইকুয়াল এস বাই টি। আর এখানে উপরে বার দেওয়া হয়, ভি বার ইকুয়াল এস বাই টি, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এটা হচ্ছে গড় বেগ বা গড় দ্রুতি। তবে আরও একটা সূত্র আছে, সুষম ত্বরণে যদি থাকে তাহলে সেখানে একটা সূত্র পাওয়া যায়, আমরা একটু পরে দেখি সেটা। এখন আমরা আলোচনা করব ত্বরণ এবং মন্দন নিয়ে। আলোচনার শুরুতে আমরা আগে জানি ত্বরণ কি জিনিস। ত্বরণের সংজ্ঞা যদি আমরা দেই, ত্বরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বা কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই জিনিসটা লাগবে, বেগের পরিবর্তন ভাগ সময়। বেগের পরিবর্তন বলতে আমরা বুঝি শেষ বেগ আদি বেগ ভাগ সময়। শেষ বেগকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, আদি বেগকে প্রকাশ করি ইউ দিয়ে, এবং সময় হচ্ছে টি। আর ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে। তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখন কথা হচ্ছে ত্বরণটা আমরা খুব বেশি কিছু বুঝলাম না, আসলে ঘটনাটা কি। দেখো, আমরা যদি একটা বাসে চড়ি বা যে কোনো গাড়িতে চড়ি, তোমরা দেখবা গাড়িটা যখন স্টার্ট করে তখন সে খুব স্লো যায় এবং সময়ের সাথে সাথে কি করে, অনেক ফাস্ট যায়, গতি বাড়তে থাকে। এই যে গতি বা বেগ বাড়তেছে, এই বাড়াটাই হচ্ছে ত্বরণ। যে প্রতি সেকেন্ডে বেগ কি পরিমাণ বাড়তেছে, এইটাই হচ্ছে ত্বরণ। আমরা যদি বলি যে একটা গাড়ির ত্বরণ হচ্ছে, যে ত্বরণ হচ্ছে কি, ধরো যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আসলে এর এককটা কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে? উপরে যদি আমরা দেখি যে উপরে থাকতেছে এমএস ইনভার্স 1 এবং নিচে থাকতেছে সেকেন্ড, তাহলে এমএস ইনভার্স 2, তাহলে ত্বরণের এককটা কি, এমএস ইনভার্স 2। এই যে ভি হচ্ছে কি বেগ, বেগের একক কি এমএস ইনভার্স 1, আর সময়ের একক কি সেকেন্ড, তাহলে সেকেন্ডটা উপরে গেলে ইনভার্স 2 হয়ে যাচ্ছে, ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2। তাহলে এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? এটাতে বোঝায় একটা গাড়ি প্রতি সেকেন্ডে তার বেগ 2 মিটার পার সেকেন্ড করে বাড়ে। বা আমি যদি লিখতে চাই যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 2 মিটার পার সেকেন্ড। এই ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে এটাই বোঝায়। এইরকম আমরা যদি একটা গ্রাফ থেকে জিনিসটা দেখি তাহলে আমার মনে হয় আমরা বেশি ক্লিয়ার হব। তো আমরা এটা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার আমি একটা ছোট্ট করে ছক দেখি। এটা হচ্ছে ভি এর একক মিটার পার সেকেন্ড এবং নিচে থাকতেছে টি, যার একক হচ্ছে সেকেন্ডে। 0, 5, 10, 15, 20, 25 এবং বেগ ধরো যে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 4, 0, এইরকম যদি ঘটনা ঘটে তাহলে এখানে ত্বরণটা আমরা কিভাবে বের করি? দেখো, আমি যদি ত্বরণ বের করতে চাই তাহলে আমাকে বেগের পরিবর্তনটা আগে দেখতে হবে। আমি আগে সময়টা চেক করি, 0, 5, 10, 15, 20, 25, সময়ের পার্থক্য সবসময় 5 করে পরিবর্তন হয়েছে, 5 করে বাড়ছে অথবা 5 করে কমছে, এরকম। আর বেগের কথাটা দেখো, বেগ 2 থেকে 4 হয়েছে, বাড়ছে কত 2, 4 থেকে 6 বাড়ছে কত 2, 6 থেকে 8 কত পরিবর্তন 2, 8 থেকে 4 কত পরিবর্তন 4, 4 থেকে 0 কত পরিবর্তন 4। তাহলে আমরা দেখতেছি এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত পরিবর্তনটা 2 মিটার করে বাড়ছে, পরিবর্তনটা একই একটা হার আছে। আর এই জায়গা থেকে পরিবর্তনটা আরেক রকম,
তাহলে এই যে এই 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত যে ঘটনা, এই জায়গায় ত্বরণটা একরকম আর এখানে ত্বরণটা আরেক রকম। কথা কি বুঝতে পারছো? কারণ এখানে ত্বরণটা একরকম কেন? কারণ বেগের পরিবর্তনটা সমান হারে ছিল, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6, 6 থেকে 8, 2 2 করে বাড়ছে। আর এখানে কমছে, কত করে কমছে? 8 থেকে 4 হয়েছে, 4 থেকে 0 হয়েছে, 4 4 করে বাড়ছে বা পরিবর্তন হয়েছে। বাড়লে সেটা কিন্তু ত্বরণ বলি, আর কমলে সেটাকে আমরা মন্দন বলি। ত্বরণ হচ্ছে কি বেগ বৃদ্ধির হার, আর মন্দন কি বেগ হ্রাসের হার। বেগ কত করে কমে সেটা হচ্ছে হ্রাস বা সেটা হচ্ছে মন্দন। তো দেখো এই জায়গায় যদি আমরা চেক করি, যে আমরা যদি প্রথম 15 সেকেন্ডের কথা বলি, প্রথম 15 সেকেন্ডে ত্বরণটা সেম, এবং সেখানে ত্বরণ কত হবে? v মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত? 15 সেকেন্ডে ত্বরণ কত? 8, বেগ কত? 8, আর ইউ কত ছিল? 2, আদি বেগ 2 ছিল এবং মাঝখানে সময় হয়েছে 15, 6/15 এইটা মান। আর পরবর্তী যদি আমরা 10 সেকেন্ডের কথা দেখি, তাহলে পরবর্তী 10 সেকেন্ড কত আসবে? পরবর্তী 10 সেকেন্ডের জন্য a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখানে 15 থেকে 25, তার মানে সময় হচ্ছে 10 সেকেন্ড, এবং এই জায়গার আদি বেগ কত? 8, আর শেষ বেগ কত? 0। তাহলে 0 মাইনাস 8, তাহলে মাইনাস 8/10, তাহলে মাইনাস 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটা হচ্ছে, এটা যদি আমরা ভাগ করি তাহলে মান আসবে 0.4। এটা 0. প্রত্যেক সেকেন্ডে 0.4 করে বেগ বাড়তেছিল, আর এখানে বেগ কমতেছে, প্রতি সেকেন্ডে 0.8 করে কমতেছে। তাহলে এই জায়গায় দেখো মান একরকম, এই জায়গায় মান আরেক রকম। আবার তুমি যদি চিন্তা করো যে আমি এত বড় হিসাব করব না, আমি প্রথম 10 সেকেন্ড নিয়ে হিসাব করব, তুমি হিসাব করে দেখো 0.4 আসবে। তুমি যদি 5 থেকে 10 হিসাব করো তাও 0.4 আসবে। যতটুকুই হিসাব করো 0.4 আসবে। কতক্ষণ পর্যন্ত? এই 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত যাই করো, এই ত্বরণটা এটাই থাকবে, আর এখানে ত্বরণটা এইটাই থাকবে। তাহলে আমরা দেখতেছি এই সম্পূর্ণ 25 সেকেন্ড নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে ত্বরণ পাচ্ছি 2 রকম। একটু খেয়াল করবা, ত্বরণ পাচ্ছি আমরা 2 রকমের। যেমন আমি যদি এটাকে একটা গ্রাফে প্রকাশ করতে যাই, যে এই পাশে হচ্ছে সময়, এই পাশে হচ্ছে বেগ। এটা ছিল মনে করো 0 সেকেন্ড থেকে যদি যাত্রা শুরু করি, 5, 10, 15, 20, 25, আর বেগ যদি আমি নেই 2, 4, 6, 8 এভাবে, তাহলে আমরা দেখব 0 সেকেন্ডে বেগ কত ছিল? 2 এই জায়গায়, 5-এ কত ছিল? 4 এই জায়গায়, 10-এ কত ছিল? 6, 15-তে 8, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে বাড়ছে। আবার 20-এ কত? 20-এ হচ্ছে 4 এই জায়গায়, আর এটা হচ্ছে 0-তে। তাহলে এই রকম করে নামছে। দেখো এখানে একরকম, এখানে আরেক রকম। এইখানে রেখাটা ঊর্ধ্বমুখী ছিল, ঊর্ধ্বমুখী থাকা মানে হচ্ছে ত্বরণ হওয়া, তার মানে বেগ বাড়ছে। আর এই জায়গায় দেখো বেগটা কি হয়েছে? কমে গেছে, তার মানে এইটা হচ্ছে মন্দন। তাহলে এই যে এই জায়গা থেকে এই জায়গা, আমি যদি এটাকে বলি এ, বি এবং সি, এ থেকে বি পর্যন্ত বেগটা একরকম, ত্বরণটা একরকম, আর বি থেকে সিতে ত্বরণটা আরেক রকম। অর্থাৎ এখানে একই হারে বেগটা বাড়ছে, আর এখানে একই হারে বেগটা কমছে। তাহলে আমরা যদি সম্পূর্ণটা দেখি, এটা হচ্ছে অসম ত্বরণ। ত্বরণও ওই রকম, ত্বরণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সমত্বরণ আর একটা হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ বলতে দেখতেই পাচ্ছ যে এই জায়গা থেকে এই জায়গা পুরাটার ক্ষেত্রে ত্বরণ 2 প্রকারের পাওয়া গেছে, 2 রকমের ত্বরণ, তার মানে এটা হচ্ছে অসমত্বরণ। কিন্তু এই জিনিসটা যদি না থাকতো, তাহলে আমরা এই ত্বরণটাকে কি বলতাম? এটাকে আমরা বলতাম সুষমত্বরণ। বা এটা যদি আরও বাড়ে, বা এই রেখাটা যদি এরকম করে বাঁকাও হইতো, তবু আমরা বলতাম অসমত্বরণ। কারণ 2 রকমের আছে, যতক্ষণ পর্যন্ত একটা রেখা পাওয়া যাবে স্ট্রেট, ততক্ষণ পর্যন্ত সেটা সুষমত্বরণ থাকে। আর যখনই ওটা চেঞ্জ হয়ে অন্য রকমের হবে, তখনই সেটা হয়ে যায় অসমত্বরণ। আশা করি তোমরা ত্বরণ এবং মন্দন নিয়ে সব কিছু বুঝছো। হ্যাঁ, এখানে একটা জিনিস, যে ত্বরণ এবং মন্দন কিন্তু দুইটাকেই এ দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণের ক্ষেত্রে প্লাস ভ্যালু আসবে, মন্দনের ক্ষেত্রে মাইনাস ভ্যালু আসবে। এই কারণেই বলা হয় যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন।
বেগ হচ্ছে ধনাত্মক, ত্বরণ হচ্ছে ধনাত্মক আর মন্দন হচ্ছে ঋণাত্মক। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এতটুকুই, ত্বরণ সম্পর্কিত বিভিন্ন গতি সম্পর্কিত বিভিন্ন বেসিক রাশিগুলো। আমরা এর পরে ভিডিওতে আমরা দেখব কিভাবে এইরকম গ্রাফ থেকে বা এরকম টেবিল থেকে গ্রাফের ম্যাথ করা যায়, আবার গ্রাফ থেকে ম্যাথগুলো করা যায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত এরকম ছক থেকে বা টেবিল থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, প্রায় 10-12 ক্যাটাগরি কোশ্চেন হতে পারে। আমরা সবগুলো কোশ্চেন ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে প্রথমে আমাদের সূত্র নিয়ে কথা বলতে হবে, যে এখানে গতির সমীকরণ কয়টা। আমরা যদি এখানে গতির সমীকরণ দেখি তাহলে কয়েকটা সমীকরণ আমরা পাবো। এই সমীকরণগুলো আগে চিনে রাখো। সমীকরণ প্রথমটা হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি, 2 হচ্ছে s ইকুয়াল ইউ প্লাস ভি বাই টি ইন্টু টি, 3 নম্বর সূত্র হচ্ছে s ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং 4 নম্বরটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এবং আমি যদি লাস্ট একটা কথা বলতে চাই, s ইকুয়াল ভিটি, তবে এটা সমবেগের সূত্র, আর এইগুলা হচ্ছে সমত্বরণের। উপরের 4টা সূত্র পাবো আমরা সমত্বরণের ক্ষেত্রে, এবং লাস্ট যে সূত্রটা এইটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে। তো এখানে কোনটা কি জিনিস তোমরা ইতিমধ্যে জেনে গেছো, তবুও আমি একটু লিখে দেই। আমাদের এখানে আমরা দেখলাম ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি সময়, এবং এস হচ্ছে দূরত্ব বা সরণ। তো আমরা যদি এই উপরের 4টা সূত্র দেখি, এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু এস নাই, এই সূত্রটাতে এস নাই, বাকি সব আছে। এই সূত্রটাতে আবার এস আছে, টি আছে, ইউ ভি, কিন্তু এ নাই। আর এই সূত্রটাতে ভি নাই, এই সূত্রতে টি নাই। যখন যেই মানটা থাকবে না সেইটা ছাড়াও যে ম্যাথ করা যায়, তার জন্য মূলত 4টা সূত্র। যখন দেখবা যে একটা দূরত্ব বের করতে হবে কিন্তু তুমি আদিবেগ জানো না, তখন তুমি কি কাজটা করতে পারবা, দূরত্ব জানতে গেলে আদিবেগ জানতে হবে। দেখা যাচ্ছে তুমি টি জানো না, তাহলে তোমাকে এই সূত্র করতে হবে। তুমি ত্বরণ জানো না, তোমাকে এই সূত্র দিয়েই হবে। তুমি শেষ বেগ জানো না, তুমি এই সূত্র দিয়ে করো। এইরকম যেই সূত্রটা দিয়ে তুমি দেখবা যে আমরা পারতেছি, মান বসানো যাচ্ছে, সেই সূত্রটা দিয়ে তোমরা ম্যাথ করে নিবা। তবে লাস্ট যে সূত্রটা সেটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে। এখন আমরা দেখো এখানে একটা টেবিল দিয়েছি, এই টেবিল থেকে বিভিন্ন প্রকারের প্রশ্ন হতে পারে। আমরা সম্ভাব্যিক সব ধরনের কোশ্চেন নিয়েই কথা বলবো। তো শুরু করা যাক এই টেবিলটা সলভ করার মাধ্যমে। আমরা এই টেবিল থেকে 4টা প্রশ্ন লিখে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটি 15 সেকেন্ডে কত দূর যায়। দ্বিতীয় প্রশ্ন লেখা হয়েছে গাড়িটি 12 সেকেন্ডে কত দূর যায়। 3 নম্বরে বলা হয়েছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূর যায়। 4 নম্বরে বলা হচ্ছে গাড়িটি মোট গতি কত দূর অতিক্রম করে। এবং এখানে আমরা আরেকটা প্রশ্ন বলতে পারি, গাড়িটির গড় বেগ কত। গড়বেগ নির্ণয় করো, এই প্রশ্নটা এখান থেকে দেখা যায়। এছাড়া এখান থেকে আরো কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করা যায়, আমরা এই কাজটা সলভ করার পরে সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো আমরা প্রথম প্রশ্নটায় আসি, গাড়িটি 15 সেকেন্ডে কত দূর যায়। আমরা যদি এক নম্বরটা নিয়ে কথা বলি, 15 সেকেন্ড, তাহলে আমাদের প্রথম 15 সেকেন্ডের জন্য যদি দেখি 15 সেকেন্ডটা কত দূর থেকে কত দূর, এই যে 0 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড এই পর্যন্ত। তো এই ঘটনাতে আদিবেগ কত, আদিবেগ 0 তে শুরু হয়েছে, শেষ বেগ কত 30। তাহলে q হচ্ছে কত 0, v কত, v শেষ হয়েছে 30 এ, এবং সময় কত লাগছে, সময় হচ্ছে 15 সেকেন্ড। কারণ 15 সেকেন্ডে শেষ বেগ 30, আদিবেগ হচ্ছে কত 0। তাহলে এখানে আমরা দেখি যে আমাদের কোশ্চেন কত দূর যায়, তাহলে s ইকুয়াল হোয়াট। দেখো তো এই চারটা মিলে কোন সূত্র আছে কিনা, একটু আগে যে সূত্রগুলো লিখলাম। দেখো সূত্র হচ্ছে, দ্বিতীয় নম্বর সূত্রটা আমরা ইজিলি বসাইতে পারি। কি সূত্র, s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। এখানে u এর মান কত 0, v এর মান 30 ভাগ 2 গুণ সময় হচ্ছে 15। তাহলে মান কত আসবে, 225 আসতে পারে। তাহলে 225 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু এভাবেই s এর মানটা বের করে ফেলতেছি। এটা হচ্ছে কি আমাদের এই সূত্রটা দিয়ে আমরা করতে পারি। এখন যদি আমরা 2 নম্বরে আসি, গাড়িটি 12 সেকেন্ডে কত দূর যায়, তাহলে কোন সূত্র হবে। তাহলে একটা বিষয় খেয়াল করো, এই সূত্রটা বসানোর একটা ঘটনা আছে। এরকম আমরা এখানে সময় কত বসাইছি, সময় বসাইছি এখানে হচ্ছে 15 সেকেন্ড। এই ভিটা কি জিনিস, এটা হচ্ছে শেষ বেগ। কার শেষ বেগ, এই 15 সেকেন্ড পরে তার বেগ কত সেইটা লাগবে।
15 সেকেন্ড পরে বেগ কত সেইটা লাগবে। আমরা যখন দ্বিতীয় প্রশ্নটা করতে যাব যে গাড়িটি 12 সেকেন্ডে কত দূর যায়, দেখো t এর মান কত 12, t এর মান 12, 12 সেকেন্ডে শেষ বেগ কত তুমি জানো? উদ্দীপকটা একটু ভালো করে দেখো যে এখানে আমাদের যখন 15 সেকেন্ডের কথা বলছে তখন 15 সেকেন্ডের বেগ কত হয় সেটা আমি জানতাম, তাই এই সূত্রটা দিয়ে আমি ম্যাথটা করছি। কিন্তু এখন যখন আমাকে বলা হচ্ছে যে গাড়িটি 12 সেকেন্ডে কত দূর যায়, তুমি কিন্তু এই সূত্রটা দিয়ে করতে পারবা না। কেন? কারণ তুমি p এর মান জানো, u এর মানও জানো, কিন্তু v এর মান জানো না। 12 সেকেন্ডের শেষ বেগ কত সেটা তুমি জানো না। তুমি যদি 12 সেকেন্ড পরে বেগটা বের করতে পারো তাহলে তুমি এই সূত্রটা বসাই দিতে পারবা। অর্থাৎ এই যে আমরা সূত্রটা জানি, আমরা যদি 2 নম্বরটার কথা বলি তাহলে আমাদের 2 নম্বরে আমরা v জানি না, আমরা কি কি জানি? আমরা যদি 2 নম্বর ম্যাথটা করতে চাই তাহলে t হচ্ছে 12 সেকেন্ড। এখন আমাদের s জানতে চাইছে, আমাদের ইনফরমেশন হচ্ছে এগুলোই, আমরা এর বাইরে আর কিছু জানি না। এখন আমি যদি ত্বরণ বের v বের করতে চাই তাহলে v বের করতে গেলে দেখো v u at লাগে, তার মানে আমাকে ত্বরণ লাগবে। হ্যাঁ, এই অঙ্ক ত্বরণ ছাড়া হবে না। একটা বিষয় খেয়াল করো যে যখন আমরা এই সময়গুলো, যে সময়গুলো প্রশ্নে দেওয়া থাকে বা ছকে দেওয়া থাকে, এর বাইরে আমরা যে কোনো যদি সময় নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এই বেগগুলো দিয়ে হয় না, আমাদেরকে তখন ত্বরণ বের করতে হয়। কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ প্রত্যেকটা সময়ে তার বেগ বের করা যায় একমাত্র ত্বরণ দিয়ে। এইখানে ত্বরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, 5 সেকেন্ডে বেগ কত, 10 সেকেন্ডে বেগ কত, 15 সেকেন্ডে বেগ কত, কিন্তু এর মাঝের সময়গুলোতে বেগ দেওয়া নেই। এই মাঝের সময়গুলোতে তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ত্বরণ বের করতে হবে। এবং ত্বরণটা আমরা কিভাবে বের করব একটু দেখি। যে আমরা দেখতেছি 0 থেকে 15 পর্যন্ত আমরা একটু বেগের পরিবর্তনটা খেয়াল করব। যখন আমি ত্বরণ নিয়ে কথা বলছি, বেগ নিয়ে কথা বলছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিও যাদের সমস্যা হচ্ছে। আমরা দেখতেছি সময়ের পরিবর্তন 0 থেকে 5, 10, 15, 20, 5 করে পরিবর্তন হয়েছে। আর উপরে বেগের পরিবর্তনটা কেমন? 0 থেকে 10 পরিবর্তন কত হয়েছে? 10, 10 থেকে 20 কত পরিবর্তন? 10, 20 থেকে 30 কত পরিবর্তন? 10। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় পরিবর্তনটা সমান। আবার 30 এর পর 30, 30 আর পরিবর্তন হয় নাই। তার মানে আমরা যদি দেখি এই জায়গা থেকে এই জায়গায়, এটা কি বলতো? এটা হচ্ছে একটা ত্বরণে গেছে, একটা নির্দিষ্ট সমত্বরণে গেছে এই জায়গাটায়। তাহলে এই জায়গায় যে কোনো জায়গার জন্য ত্বরণটা কি আলাদা হবে নাকি একই হবে? এই 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 জায়গাটায় ত্বরণ একই হবে। আমরা যে 12 সেকেন্ড নিয়ে কথা বলছি, 12 সেকেন্ড কি এর ভিতরেই আছে না? হ্যাঁ, 12 সেকেন্ড কিন্তু এর ভিতরেই আছে। তার মানে আমরা এই জায়গার ত্বরণটা বের করি। তাহলে আমরা ত্বরণটা বের করি। তাহলে আমরা যদি ত্বরণটা বের করি তাহলে a ইকুয়াল b মাইনাস u বাই t। t এর মান আমি 15 সেকেন্ড নিয়ে কাজ করি, তাহলে v কত? 15 সেকেন্ডে বেগ কত ছিল? 30, আর আদি বেগ 0, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি কিন্তু ত্বরণটা পেয়ে গেছি। এখন আমি ত্বরণ যখন পেয়ে গেলাম তখন আমি এই সূত্র দিয়ে করতে পারি ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে u এর মান তো 0 গুণন 12 প্লাস হাফ a হচ্ছে 2 এবং t স্কয়ার, তার মানে 12 এর উপর স্কয়ার, 12 এর উপর 144 হয়। তাহলে এভাবেই আমরা দূরত্বটা বের করতে পারবো যে 12 সেকেন্ডে কতটুকু গেছে। তো আমি আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে কাজটা করতেছি। আমাদের এখানে ত্বরণটা লাগবে। আমরা 15 সেকেন্ডের জন্য ত্বরণ বের করছি, ঠিক আছে, এটা 14 সেকেন্ডের জন্য এই ত্বরণ, 12 সেকেন্ডের জন্য এই ত্বরণ, সবকিছুর জন্যই মূলত এই ত্বরণটা। এখন যদি আমাদের 3 নাম্বার প্রশ্নে আসে যে গাড়িটি দশম সেকেন্ডে কত দূর যায়, দশম সেকেন্ডে কত দূর যায়, এই কোশ্চেনটার সাথে একটু মিলাও তো। গাড়িটি 10 সেকেন্ডে কত দূর যায়? এই দুটো কথা কি এক? 10 আর দশম না। যখন 10 সেকেন্ডে কত দূর যায় এই কোশ্চেনটা করতে বলা হয় তখন আমরা এই সূত্রটা দিয়ে করতে পারবো, কিন্তু দশম সেকেন্ড সেই কথাটা না। দশম বলতে একটা ছোট্ট সময়কে বোঝানো হয়েছে। 9 সেকেন্ড একটা, 10 সেকেন্ড আরেকটা। এই যে 9 থেকে 10 সেকেন্ডের যে ব্যবধানটা, ওই 1 সেকেন্ডকে আমরা বলতেছি দশম সেকেন্ড। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড এখানে দরকার। যেমন আমি যদি বলি সপ্তম সেকেন্ড, তার মানে 6 সেকেন্ড পরে যেটা চালু হইছে ওইটাই হচ্ছে সপ্তম সেকেন্ড। আবার আমি যদি বলি
যে তৃতীয় সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড যাওয়ার পরে যে সেকেন্ডটা চালু হয়েছে বা যে সেকেন্ডটা হিসাব করব সেটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। তাহলে আমরা যদি দশম সেকেন্ডে কত দূর যায় এই কোশ্চেনটা করতে বলা হয়, তাহলে তোমরা করবা কি 10 সেকেন্ডে বের করবা কত দূর যায় আর 9 সেকেন্ডে কত দূর যায় এইটা বের করবা, দেন দুইটার মধ্যে বিয়োগ করবা, বিয়োগ করলে অ্যানসারটা পেয়ে যাবা। 10 সেকেন্ডে কত দূর যায় ওইটা আর 9 সেকেন্ডে কত দূর যায় ওইটা। তাহলে তোমরা কি বুঝতেছো বলো তো, যে যততম সেকেন্ডে জানতে যাওয়া হয় তত সেকেন্ডের হিসাবটা করতে হয় এবং তার আগেরটা নিয়ে কাজ করতে হয়। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা সলভ করতে যাই 3 নাম্বারটা, তাহলে আমরা কি করব, আমরা ত্বরণ কিন্তু 2 বের করছি, আমি আর ওটা বের করব না। তাহলে আমাদের দেখি যে 10 সেকেন্ডে যায় s equal qt plus half dt square, q এর মান 0, t এর মান 10, half m হচ্ছে 2, t স্কয়ার হচ্ছে কত 10 এর 4 স্কয়ার, তাহলে 10 10 এ 100 মিটার। আর 9 সেকেন্ডে কত দূর যাবে, তাহলে এটা হচ্ছে 0 প্লাস হাফ এবং t হচ্ছে 9 এর 4 স্কয়ার, 9 81 মিটার। তাহলে দেখো 9 সেকেন্ডে যায় 81 মিটার আর 10 সেকেন্ডে যায় 100 মিটার, তাহলে দশম সেকেন্ডে কত দূর যায়, তাহলে দশম সেকেন্ডে যায় 100 বিয়োগ 81 মিটার, তাহলে হচ্ছে কত 19 মিটার হচ্ছে। এই দশম সেকেন্ডে মূলত 19 মিটার যাবে। এইভাবেই আমরা বের করতে পারবো, যত সেকেন্ডে যততম সেকেন্ডে জানতে চাওয়া হয় তততম সেকেন্ড এবং তার আগের সেকেন্ডটা আমাদের লাগে, এভাবে আমরা করতে পারি। এখন আমাদের 4 নম্বর কোশ্চেনে বলা হলো গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে, মোট কত দূরত্ব অতিক্রম করে, তার মানে আমাদের এখানে টোটাল কত সেকেন্ডের কাজ করা হয়েছে, টোটাল 40 সেকেন্ড এখানে বলা আছে, তাহলে আমরা বের করব টোটাল 40 সেকেন্ডে সে কত দূর যায়, এটা আমরা বের করব। আমি বোর্ডটা একটু মুছে ফেলি, আমরা এই থার্ড স্টেপটা করি। তাহলে আমরা যদি 4 নম্বর ম্যাথটা করি, তাহলে আমাদের এখানে কয়েকটা ভাগে করতে হবে। যেমন দেখো 0 5 10 15, এই 15 সেকেন্ড পর্যন্ত বেগটা বাড়ছে, এই 15 থেকে এই 25 পর্যন্ত আবার বেগটা বাড়ে নাই, 30 30 30 এ আছে, অর্থাৎ বেগের পরিবর্তন হয় নাই। বেগের পরিবর্তন না হওয়া মানে কি, সমবেগ, এই জায়গাটা সমবেগে আছে। আর এই জায়গাটা দেখো 20 থেকে 10 30 থেকে 20 হয়েছে, 20 থেকে 10 10 থেকে 0 10 10 করে কমছে। তাহলে এখানে আমরা কয়টা অবস্থা পাচ্ছি, এখানে আমরা অবস্থা পাচ্ছি তিনটা, প্রথম 15 সেকেন্ড, পরের 10 সেকেন্ড আর পরের 15 সেকেন্ড। তাহলে আমরা প্রথম ধাপটা দিয়ে করি, প্রথম ধাপ 15 সেকেন্ডের জন্য, 15 সেকেন্ডে s ইকুয়াল কি হবে u প্লাস v বাই 2 ইনটু t। তাহলে 15 সেকেন্ডে u কত 0, v কত 30 ভাগ 2, কোন সময় কত 15, 15 আর 15 গুণ করে কত হয় 225 মিটার হয়। এবার আসি দ্বিতীয় ধাপ, তাহলে দ্বিতীয় ধাপে s ইকুয়াল কি হয় vt, কারণ সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল vt, আমি একটু আগে সূত্রটা লিখছি। তাহলে এখানে v এর মান কত, v এর মান 30, কোনো পরিবর্তন নাই, এবং কত সময় লাগছে 15 থেকে 25 মোট 10 সেকেন্ড, তার মানে টোটাল দূরত্ব কত হচ্ছে 300 মিটার। তাহলে আমরা দ্বিতীয় ধাপে কিন্তু পেয়ে গেলাম 300 মিটার। এবার আসি আমরা শেষ ধাপে, তাহলে শেষ ধাপে এই আবার এই সূত্র, যেহেতু সমতরণে গেছে পরিবর্তনটা সমান হচ্ছে না, 30 থেকে 20 10 10 10 0 এরকম করে কমছে। তাহলে আমরা মান বসাই দেই, কিউ এর মান কত এখন 30, ভি এর মান কত, কোথায় 30 এসেছে 0 তে, ভাগ 2 ইনটু টি কত, কত সময় 25 থেকে 40, তার মানে হচ্ছে সময় হচ্ছে 15। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আবার 225 মিটার হয়। তাহলে আমরা দেখি মোট দূরত্ব আগে ছিল 225, তারপরে আসছে 300 এবং আবার আসছে 225, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে 450 আর 300 750 মিটার টোটাল দূরত্ব অতিক্রম করবে।
এভাবে আমরা একটা টেবিল থেকে বা একটা ছক থেকে মোট কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে পারবো। তাহলে আমরা প্রথম চারটা ম্যাথ করে ফেললাম, আশা করি বুঝতে পারছো। প্রথমটা সমতরণে গেছে তাই এই সূত্র, দ্বিতীয়টা সমবেগে গেছে তাই এই সূত্র, এবং শেষটা আবারও দেখতেছি কম একই হারে বলতেছে 30 থেকে 20, 20 থেকে 10, 10 থেকে 0, তাই আমরা ওটাকে আবার এই সূত্রটা দিয়ে বসাইছি। তোমরা যদি কেউ চাও যে আমি s ut plus half a t square দিয়ে করব, হ্যাঁ তোমরা করতে পারবা। তাহলে এই জায়গার জন্য ত্বরণটা বের করতে হবে, এই জায়গার জন্য ত্বরণটা বের করতে হবে এবং দেন এই সূত্রটা বসাইতে হবে। এখন আমরা দেখি 4 নাম্বার থেকে 5 নাম্বার ম্যাথটা আমাদের গাড়ির গড়বেগ কত। তোমাদের আমি সূত্র দেখাইলাম, গড়বেগের সূত্র কি। তোমরা গড়বেগটা যদি করতে চাও গড়বেগের সূত্রটা একটু মনে করো, এবং যারা আগের ভিডিওটা মিস করেছো তারা ওই ভিডিওটা দেখে নিবা, ওখানে আমি গড়বেগ সম্পর্কে আলোচনা করেছি। তাহলে গড়বেগ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে গড়বেগের সূত্র কি, মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এখানে দূরত্ব বা সরণ নিয়ে খুব একটা সমস্যা নাই, ডিভাইডেড বাই সময়। তো দেখো আমরা এর আগেই বের করলাম যে মোট 750 মিটার দূরত্ব অতিক্রম করছে এবং সময় হচ্ছে 40 মিটার 40 সেকেন্ড। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে ভাগটা কত আসবে তোমরা একটু দেখো, এখানে 750 ভাগ 40 18.75 18.75 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে গড়বেগের মান 18.75। অর্থাৎ আমাদের এই যে টোটাল 40 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে সে গড়ে 18.75 মিটার পার সেকেন্ড অতিক্রম করেছে। এভাবে আমরা গড়বেগ নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা টেবিল এবং গ্রাফ সম্পর্কিত বিভিন্ন রাশি দেখলাম, এছাড়া আমরা গ্রাফ থেকে বিভিন্ন ম্যাথ পাই যেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং নেক্সট ভিডিওতে আমরা পড়ন্ত বস্তুর বিভিন্ন রাশি এবং নিক্ষিপ্ত বস্তুর বিভিন্ন ম্যাথ যে অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আসাদি টুকারের সাথে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা, এবং অবশ্যই কেমন লাগলো সেটা অবশ্যই মতামত জানাবা, এবং কারো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।